প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। আমি রানা ইসলাম। আজকের এই আয়োজন থেকে আমরা আসলে আজকে কথা বলতে চাই বই বান্ধব সমাজ গঠনে কার কি ভূমিকা রয়েছে সেই প্রসঙ্গগুলি নিয়ে। আমরা জানি যে আমাদের দেশে প্রায় 18 কোটি মানুষের বাস এবং লক্ষ লক্ষ পরিবার রয়েছে এবং সেই লক্ষ লক্ষ পরিবারে প্রায় 20-25 লক্ষ তরুণ প্রতিনিয়ত শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে এবং শিক্ষা প্রতিষ্ঠানও বেড়েছে আগের তুলনায় অনেক বেশি। এবং বর্তমান সময়ে এসে আমরা যদি দেখি যে শিক্ষিত বা জ্ঞানী গুণীজনের সংখ্যাও কিন্তু বেড়েছে, কিন্তু তারপরেও পাঠাগার, বই পড়া এই বিষয়গুলো কি ততটাই গিয়েছে? একটা আলোচনা কিন্তু আছে যে মানুষ বই থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। সেই আলোচনার করতে চাই যে এই কথাটা সত্যতা কতটুকু? আসলে কি সব ধরনের মানুষ সব জায়গায় সমাজের প্রতিটা স্তরে কি বই পড়ার সংখ্যা কমেছে, নাকি এর মধ্যেও আসলে বই কেউ কেউ পড়ছে, বই বান্ধব রয়েছে, বইয়ের সাথে বন্ধুত্ব করছে? এবং আমরা বলতে চাই আসলে মননশীল বইয়ের কথা। সেই প্রসঙ্গে আজকে আমাদের এই আয়োজন এবং আয়োজনটি সাথে রয়েছে নেক্সাস টেলিভিশনের সাথে রয়েছে জাতীয় গ্রন্থকেন্দ্র। আমরা জাতীয় গ্রন্থকেন্দ্রকে ধন্যবাদ জানাতে চাই এই আয়োজনটির অংশীজন হওয়ার জন্য। আর শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের সাথে এই আলোচনায় অতিথি হিসেবে সম্মানিত হয়ে যারা এসেছেন তাদের সাথে। আমার পাশেই রয়েছেন জনাব মিনার মনসুর, পরিচালক, জাতীয় গ্রন্থকেন্দ্র এবং 21 পদকপ্রাপ্ত কবি ও প্রাবন্ধিক। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এবং তার পাশেই রয়েছেন দীর্ঘ প্রকাশনা শিল্পে যাদের অবদান অনস্বীকার্য, জনাব মাহরুক মহিউদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড। আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং তার পাশেই রয়েছেন জনাব মোহাম্মদ শাহনেওয়াজ, সভাপতি দনিয়া পাঠাগার। আপনাকেও স্বাগত। এবং আমার এই পাশেই যদি আসি, রয়েছেন আমাদের শ্রদ্ধেয়জন জনাব মফিদুল হক, বিশিষ্ট বুদ্ধিজীবী এবং ট্রাস্টি, মুক্তিযুদ্ধ জাদুঘর। এছাড়াও আরও অনেক ধরনের পরিচয় আসলে মফিদুল হক ভাইয়ের রয়েছে, সেই কথাগুলো তো আপনারা জানেনই দর্শক। আপনাকে আন্তরিকভাবে স্বাগত জানাই। এছাড়াও আমাদের সাথে রয়েছেন সুলতানা বেগম, উপাধ্যক্ষ, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং আরও রয়েছে আমাদের সাথে তরুণ প্রতিনিধি, একজন শিক্ষার্থী, মোসাম্মদ নুসরাত জাহান। নুসরাত, আপনাকেও স্বাগত। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আরও আছেন সীমান্ত গ্রন্থাগারের অভিভাবক প্রতিনিধি নাসিমা আক্তার। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবার আসলে যে কথাটি বলছিলাম যে আমাদের বইয়ের সাথে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে, এই কথাটির সত্যতা আসলে কতটুকু? এই সত্যতা কি আদেও আছে? কাকে প্রশ্ন করতে পারি? আমরা মনে হয় যে সবচেয়ে তরুণ যে আমরা তাকে দিয়ে শুরু করতে পারি। আপনার কাছে যদি জানতে চাই, আপনি কি মনে করেন বই পড়ার প্রতি কি মানুষের আগ্রহ কমে যাচ্ছে? একজন তরুণ প্রতিনিধি হিসেবে হয়তো আমি এই দায়টা সম্পূর্ণভাবে নিজের ঘাড়ে নিতে চাইব না। এটা সত্য যে আমাদের আগ্রহ যেটা রয়েছে সেটা কমছে। পাঠ্য বই আর গল্পের বই একে অপরের প্রতিযোগী না, কিন্তু আমাদের সমাজে এটা পরিলক্ষিত হচ্ছে এবং প্রতিনিয়ত এই প্রজন্মের একজন অংশ হিসেবে আমি এটা অনুভব করছি, এর প্রতিযোগী, একে অপরের পরিপূরক না। আপনি লক্ষ্য করুন, নবম দশম শ্রেণীর বইতে আম আটির ভেপু নামে একটা গল্প রয়েছে। এই গল্পটা আমি যখন বাসায় পড়ছি আমি প্রশংসা পাচ্ছি, কারণ আমি পাঠ্য বইতে আছি। এই গল্পটা যেখান থেকে নেওয়া হয়েছে, পথের পাঁচালী, সেটা বললে আমি সময় নষ্ট করছি। যতদিন পর্যন্ত বই পড়ার মধ্যে আমরা পাঠ্য বই আর গল্পের বইয়ের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করব, তাদেরকে প্রতিযোগী হিসেবে ভাববো, আমি আগ্রহ কোথা থেকে পাবো? আমাদের সামনে রোল মডেল কে? আমরা ইউটিউবার্স পাচ্ছি, ব্লগার্স পাচ্ছি, কিন্তু বই যারা পড়ে বা উনি বই পড়ে এটা করেছেন, বই পড়া এজন্য গুরুত্বপূর্ণ, এটা আমাদেরকে কে জানাচ্ছে? আমি যদি বলি আমার পারিবারিক বিষয়, হয়তো সেটা আমি দেখতাম আমার আপুরা স্কুল থেকে আসার পর তাদেরকে পড়ানোর জন্য যিনি শিক্ষক আসতেন বাসায়, তার মাঝখানে অল্প একটু সময় থাকতো তাদের খাওয়ার জন্য। এই সময়টাতে তারা বই পড়তে পড়তে খেতেন। সেখান থেকে আমার মূলত উৎসাহ, এই বইটাতে কি আছে আমি সেটা দেখব। আমি জানতে চাই বাংলাদেশের কয়টা পরিবারে বিষয়টা এরকম যে বই পড়তে হবে। আমি পরিবারের প্রসঙ্গে যদি আপনার কাছে আসি, যে আপনি বলছিলেন যে বইটা, যে গল্পটা পাঠ্য বই আছে সেইটা পড়লে মানে বাহবা পাচ্ছেন, কিন্তু যে মূল বইটা পড়তে গেলে, সম্প্রসারিত রূপটা পড়তে গেলে পরিবার থেকেই তো বাধাটা পাওয়া যায়। মানে আপনি আপনার সমসাময়িক যে বন্ধুরা আছে তাদের কাছ থেকে আসলে কি পান? মানে পরিবার কি ধরনের চাপের মধ্যে রাখে, কেন রাখে বলে মনে হয় আপনার? আমি ব্যক্তিগতভাবে যেহেতু বই পড়তে পছন্দ করি, আমি এটা নিয়ে আমার বন্ধুদের সাথে আলোচনাও করি। আমি যদি তাদের কাউকে বলি যে বইটা পড়ে দেখতে পারো, সেক্ষেত্রে তারা বলে যে বাসা থেকে এটা মূলত বলা হয় যে এটা হচ্ছে সময় নষ্ট। যদি গল্পের বই পড়ার দিকে আমরা সময়টাকে বেশি দিয়ে থাকি, তাহলে পাঠ্য বই পড়ার সময়টা
এদিক থেকে কমে যাচ্ছে এবং সেক্ষেত্রে রেজাল্টের উপরে ফলাফলের উপরে একটা অত্যন্ত নেতিবাচক প্রভাব পড়বে। এই ধরনের একটা মানসিক চাপের মধ্যে তাদেরকে রাখা হয় এবং কোনো একটা কারণে যদি আপনি ধরুন বইও পড়ছেন, দিনের মধ্যে 6 থেকে 8 ঘন্টা আপনি পড়াশোনা করছেন, আধা ঘন্টা যদি এর মাঝখানে আপনি গল্পের বই পড়েন তাহলে ক্ষতিটা কোথায়? আপনার একটা রিফ্রেশমেন্ট আসছে আপনার মধ্যে, আপনি পরবর্তী বিষয়টা পড়ার জন্য একটু উৎসাহ পাচ্ছেন, কারণ আপনার মস্তিষ্ক তখন একদম একটা প্রশান্তি পেয়ে গেছে। আপনি পড়াশোনার এই জগৎটা থেকে একটা বাইরের জগতে, একটা বাইরের চরিত্রের সাথে আপনি পরিচিত হয়ে এসেছেন। অবশ্যই আপনার মস্তিষ্ক এখন শান্ত, সে এখন অন্য একটা বিষয় জটিলতা নিতে প্রস্তুত। কিন্তু এই যে দিনের মধ্যে হয়তো আপনি আধা ঘন্টা করে বই পড়ছেন, তারপর কোনো একটা কারণে হয়তো আপনি ফার্স্ট গার্ল হলেন না, সেকেন্ড হলেন, অথবা আপনার রেজাল্টটা কোনো একটা কারণে একটু খারাপ হলো, সম্পূর্ণ দায়টা কিন্তু তখন গল্পের বইয়ের উপর পড়ছে, বই পড়ার উপরে চলে যায়। পরবর্তী বছরে যদি আপনি এটা করতে চান আবার, তাহলে অবশ্যই আপনাকে পাথর সম বাধার সম্মুখীন হতে হবে। মানে এখানে শিক্ষার্থী বা তরুণদেরও এক ধরনের দায়িত্ব বোধের কিন্তু জায়গা আছে, কিন্তু তার আগে পরিবারের মনে হয় একটা দায়িত্ব আছে, বিশেষ করে অভিভাবক। আমি একটু নাসিম আক্তার আপনার কাছে যেতে চাই যে আপনি অভিভাবক প্রতিনিধি হিসেবে কাজ করছেন সীমান্ত গ্রন্থাগারের সাথে এবং নিজেও একজন অভিভাবক তো বটেই। সেখানে আসলে অন্যান্য অভিভাবকরা কি ধরনের বাধা তৈরি করে এবং সেখানে আসলে মানসিকতার বা মননশীলতার অভাব দেখেন কিনা সার্বিকভাবে? আমাদের মধ্যে অনেক অভিভাবক আমরা মনে করি আমাদের বাচ্চাদেরকে বেশি বেশি কোচিংয়ে দিলে, বেশি বেশি সময় কোচিংয়ের পিছনে খরচ করলে মানে বাচ্চাদের রেজাল্ট ভালো হবে। আমাদের সামাজিকভাবে যে আমার ছেলে প্লাস পেয়েছে, মেয়ে প্লাস পেয়েছে, এটার মান সম্মান বাড়বে, বা পার্শ্ববর্তী একজন আন্টি জিজ্ঞেস করবে বা আমার আপু জিজ্ঞেস করবে আপনার মেয়ে রেজাল্ট কী হয়েছে। তো আমরা জিপিও 5-এর পিছনে দৌড়াই, কিন্তু মানে শুধুমাত্র পাঠ্য বইয়ের মধ্যে পড়ার মধ্যে বাচ্চাদেরকে আবদ্ধ রাখতে বেশি অভ্যস্ত হয়ে গেছি, যে পাশাপাশি অন্যান্য গল্পের বই বা বাচ্চাদের যেগুলা মেধা বিকাশ হবে, ওরা কিছু শিখতে পারবে, জানতে পারবে, ওই ধরনের বই পড়তে আর কি আমরা কম দিতেছি। আপনি কতটা বই পড়েন এবং বই পড়াতে আপনি কি ধরনের আলো পেয়েছেন বলে মনে হয়? আমি মনে করি পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়ার কারণে আমার ছেলেমেয়েরা মোটামুটি সামাজিকভাবে এখনও তাদের চারিত্রিকগতভাবে বা পড়াশোনার প্রতি আগ্রহ, ওগুলা রেজাল্ট বলেন সব কিছুর দিক দিয়া আমি ভালো ফলাফল পেয়েছি এটা মনে করি। জি, আপনার অভিজ্ঞতাটা আমরা শুনলাম। আমি এবার একজন শিক্ষকের কাছে আসতে চাই। সুলতানা বেগম আপা, আপনার কাছে জানতে চাই যে শিক্ষকরা কিন্তু একটা বড় ভূমিকা রাখেন, কারণ প্রাতিষ্ঠানিকভাবে পরিবারের পরেই শিক্ষা প্রতিষ্ঠান। সেখান থেকে শিক্ষকদের অনুপ্রেরণাও অনেক সময় বই পড়ায় বড় কাজে লাগে। আমি যে প্রশ্নটি করেছিলাম যে বই পড়ছে না, তার সত্যতা কতটুকু? পৃথিবীতে সব দেশ, সব জাতি এখন এই সমস্যায় আক্রান্ত যে বই না, প্রিন্ট মিডিয়া, প্রিন্ট ছাপার অক্ষরের প্রতি মানুষের আগ্রহ কিছুটা কমেছে। এটা তো প্রধানতম কারণ আমরা জানি যে আমাদের ইন্টারনেট দুনিয়া আমাদেরকে অন্য একটা জগতে নিয়ে যাচ্ছে ক্রমাগত। আমার মনে হয় আমরা খানিকটা দাসে পরিণত হয়েছি একরকম ইন্টারনেটে। তো সেখানে আমরা আমাদের অনেক কিছু হচ্ছে, পজিটিভ অনেক বিষয়গুলো আমরা অর্জন করছি প্রযুক্তির মাধ্যমে, কিন্তু অনেক কিছু হারাতে হয়েছে আমাদের। তার মধ্যে একটা বিষয় হচ্ছে আমাদের এই যে বই পড়ার প্রতি আমাদের অনাগ্রহ। এটা আমাদের একটা প্রজন্মের সমস্যা আমি বলবো না, আমরা পুরো সব বয়সী মানুষ এখন আক্রান্ত এই সমস্যায়। তো আমার কাছে মনে হয় আপনি স্বীকার করে নিচ্ছেন বই মানুষ পড়ছে কম। অবশ্যই, এটা তো বলবার অপেক্ষাই রাখে না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি একজন শিক্ষক হিসাবে যে আমাদের চিন্তার জগৎ যদি তৈরি করতে চাই, যদি সৃজনশীল মানুষ তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই বই পড়তে হবে, বা আমাদের সাহিত্যের যে প্রধান অনুষঙ্গ বই, সেখানে আমাদেরকে ফিরে যেতেই হবে। মানে সুন্দর মন যদি গঠন করতে হয়, আলোকিত মানুষ গঠন করতে হলে বই পড়তেই হবে দরকার। একটা উন্নত জাতি গঠন করতে গেলে আমার কাছে মনে হয় যে মেধার সঙ্গে মননশীলতার সংযোগ খুব জরুরি, এবং সেই মননশীলতার জন্য আপনাকে সংস্কৃতিবান মানুষ হতে হবে। সংস্কৃতিবান মানুষ হতে গেলে বই তো একেবারে প্রধানতম একটা অনুষঙ্গ। আপনার কাছে আবারও হয়তো আসবো। আমি একটু লাইব্রেরি পরিচালনা করছেন, আপনার কাছে আসতে চাই মোহাম্মদ শাহনেওয়াজ, যে লাইব্রেরির সংখ্যা বেড়েছে না কমেছে, এটা একটা প্রশ্ন, এবং সেই জায়গা থেকে আসলে বই পড়ার প্রবণতা কি কমে যাচ্ছে সত্যি সত্যি? আমরা আজ থেকে 20 বছর, 30 বছর, 35 বছর আগের কথা যদি বলি, যে যখন আমি
90 দশক থেকে শুরু করেছি যে আমাদের লাইব্রেরি চর্চাটা, দুনিয়া পাঠাগার তখন থেকেই গড়া। সেক্ষেত্রে ওই সময়ে কিন্তু মানুষের ভিতরে বেশি প্রবণতা ছিল বই পড়তে হবে, বই খোঁজা বা বই ভাড়া করে নিয়ে পড়া। সেই সুযোগটা আমরাও নিয়েছিলাম, ভাড়া করে নিয়ে 1 টাকা করে 8 আনা করে ভাড়া করে নিয়ে বই পড়েছি। এখন সেই সুযোগটা থেকেই আমরা কিন্তু চেষ্টা করেছি আমাদের কিভাবে একটা লাইব্রেরি গড়া যায়, সেখানে বই থাকবে, অনেক বই। আমরা যারা পাঠক, নতুন প্রজন্ম আছে, তারা বই পড়বে, যাবে, আসবে। এবং সেই জায়গায় একটা সমস্যাগুলোও হচ্ছে, যেমন পাঠক ইদানিং 2020 সাল থেকে একটু লক্ষ্য করেছি যে বই এবং পাঠাগারের সংখ্যা বেড়েছে। এখন যে জিনিসটা হচ্ছে, যা জাতীয় গ্রন্থকেন্দ্রের বহুবিধ যে কর্মসূচির কারণে লাইব্রেরির সংখ্যাও বেড়ে যাচ্ছে। হ্যাঁ, বেড়ে যাচ্ছে। এবং আমরা যে গত কয়েকদিন আগে জাতীয় ভিত্তিক গ্রন্থপাঠ করলো জাতীয় গ্রন্থকেন্দ্র, সেইখানে আমরা যেটা দেখলাম যে মানে আগে তো লিখিত আকারে তার পাঠ প্রতিক্রিয়াটা জমা দিত। জাতীয় গ্রন্থকেন্দ্র, আমি জানতাম না যে তারা এইভাবে এইবার আয়োজনটা করবে। ওই লিখিত যারা পাঠ প্রতিক্রিয়া করেছে তাদের মধ্য থেকে বাছাই করে সেরা যারা হয়েছে তাদেরকে ঢাকায় এনেছে সারা দেশ থেকে। এনে তারা কিন্তু 3 মিনিট করে কথা বলেছে। এবং এই বই নিয়ে যখন কথা বলা এবং বই নিয়ে লেখা, যে আগে একটা অভিযোগ ছিল যে গুগল থেকে হয়তো তারা পেস্ট করেছে, কিন্তু ওই সময়ে আমি নিজে বসে থেকে যখন দেখছি বা শুনছি তাদের কথা, আমার কাছে একটা চমৎকার অনুভূতি জেগেছে যে আসলে বই পড়ছে যারা পাঠক। বেশ কিছু পজিটিভ ধারণা কিন্তু আমাদের দিয়েছেন। আমি মাহরুক আপার কাছে আসতে চাই এইখানে, যে আপনি বই নিয়ে কাজ করছেন, বই সারা পৃথিবীর বাঙালিদের কাছে তুলে দিচ্ছেন দীর্ঘ সময় ধরে, এবং পারিবারিকভাবেই বইয়ের সাথে আপনাদের রয়েছে সখ্যতা। সেখান থেকে বর্তমান সময়ে এসে পাঠক প্রবণতাটা কি দেখছেন? আমাদের যতটুকুন পরিসরে আমরা কাজ করছি, আমরা যে ধরনের বইগুলো করছি সেগুলো বেশিরভাগই নন ফিকশন বা একটু গবেষণাধর্মী সিরিয়াস বই, ইতিহাসের বই, রাজনীতি নিয়ে বই, সমাজ নিরীক্ষা নিয়ে বই। তো এখানে আমাদের যে অভিজ্ঞতা আমি দেখছি যে আমরা একে তো হচ্ছে যে আমাদের ইতিহাস ভিত্তিক, মুক্তিযুদ্ধ ভিত্তিক যে বইগুলো ছিল, অসমাপ্ত আত্মজীবনী অবশ্যই তার মধ্যে একটা অগ্রগণ্য বই। তো বইগুলোর পরিচিতি যখন মানুষের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, পাঠককে যখন জানানো হচ্ছে বইগুলো সম্পর্কে এবং কোন বইয়ে কি আছে সেটা যখন পাঠকের কাছে পৌঁছানো হচ্ছে, তখন কিন্তু সত্যি আগ্রহ তৈরি যে আছে আমরা দেখতে পাই। এবং ঢাকার বাইরে আপনি দেখেন যে ভাই বললেন যে গ্রন্থাগারের সংখ্যা বেড়েছে, একই সঙ্গে দেখেন গত কয়েক বছরে প্রকাশকের সংখ্যা, বই প্রকাশের সংখ্যাও অনেক বেড়েছে। এখন সেটার গুণগত মান কেমন সেগুলো নিয়ে আলাদা আলোচনা হতে পারে, কিন্তু বই যদি মানুষ না পড়তো তাহলে আসলে কি এত বই প্রকাশ হতো কিনা। বই পড়ছে কোনো না কোনো মাধ্যমে পড়ছে, হয়তো প্রিন্ট মাধ্যম থেকে কিছুটা এখন আমাদের সকলেরই কিন্তু অভ্যাসটা পরিবর্তন হয়ে গেছে। আমরা হয়তো 20 বছর আগে আমরা যে পরিমাণ বই নিয়ে পড়তাম, আমাদেরই বই পড়ার অভ্যাসের কিন্তু পরিবর্তন হয়ে গেছে। যারা পাঠক তাদেরও কিন্তু বই পড়ার অভ্যাসে পরিবর্তন হয়েছে। সোশ্যাল মিডিয়া একটা বড় বাহন। তো আমরা কিন্তু এখানেও দেখছি যে আপনার এখন অনলাইনে অনেকগুলো বই কেনার প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। আমরাও যখন আমাদের সামাজিক মাধ্যমে যখন আমরা বই নিয়ে প্রচারণা করি, আমরা কিন্তু দেখি যে যেই ভালো বইগুলো মানুষের, আমরা কিছুটা হয়তো মনে করি যে এই বইটা নিয়ে হয়তো মানুষের আগ্রহ হতে পারে, সেই বইগুলো নিয়ে যখন প্রচারণা করি আমরা কিন্তু সত্যি মানে এক সময় অভাবনীয় সাড়া পাই। আমাদের 2টো বই, এবারের আমি প্রকাশিত 2টো বইয়ের কথা বলবো, যে বইমেলার শেষ মুহূর্তে 2টো বই এসছে। একটা বই হচ্ছে দক্ষিণ পূর্ব বাংলায় ফ্রান্সিস বুখাননের জার্নি। তো এটার ইংরেজি বইটা 90-এর দশক থেকেই ছিল, আমাদের অনুবাদটা এবার এসছে। এবং এই বইটা বইমেলার শেষে এসে এটা কিন্তু 1 মাসের মধ্যে, আমরা সামাজিক মাধ্যমে দিলাম, 1 মাসের মধ্যে আমাদেরকে বই রিপ্রিন্ট করতে হয়েছে। আচ্ছা, বিচার বিভাগের পৃথককরণ নিয়ে একটি বই, হ্যাঁ, এটা মাজদার হোসেন মামলার উপরে রচিত। এই বইটাও কিন্তু একই স্টোরি, এটা এসছে বইমেলার একদম শেষে, অথচ 1 মাসের 1.5 মাসের মধ্যে আমরা দেখেছি যে আবার
আমাদেরকে রিপ্রিন্ট করতে আমি হয়েছে। ছোট্ট করে এখানে প্রশ্ন রাখতে চাই যে এই যে বইগুলো যাচ্ছে মানে এইটা কি আপনারা বুঝতে পারছেন কিনা যে ঢাকা এবং ঢাকার বাইরের চিত্রটা ঠিক কেমন? এই তথ্যটারই আমাদের কিছুটা ঘাটতি আছে, কারণ আমরা যেহেতু প্রকাশকের জায়গা থেকে আমাদের আমরা সব একেবারে শেষ পর্যন্ত কার কাছে গিয়ে পৌঁছচ্ছে সেটা আমরা অনেক সময় জানতে পারি না, কারণ আমাদের কাছ থেকে হয়তো যারা মধ্যবর্তী যারা আছেন, বই বিক্রেতা যারা আছেন, তারা হয়তো বই নিচ্ছেন, তো শেষ পর্যন্ত আসলে পাঠকরা কোথায় নিচ্ছে সেই তথ্যটা আমাদের কাছে সরাসরি থাকে না। ঢাকার বাইরে যখন যাওয়া হয় তখন ছেলেমেয়েরা এবং আমরা বিভিন্ন সময় হয়তো স্কুল ভিত্তিক বইমেলার আয়োজনে আমরা যোগদান করেছি, তো তখন যে ছেলে মেয়েদের আমরা আগ্রহ দেখি এটা খুবই আশাব্যঞ্জক ঘটনা। এবং আমার কাছে মনে হয় যে যদি অভিভাবকদেরকে, ওনার মতন অভিভাবকদেরকে যদি আমরা আরো পাই, শিক্ষকরা যদি এখানে একটা বড় ভূমিকা পালন করেন, আমি তো মানে নিরাশ হওয়ার কোনো জায়গা বই দেখি না। বান্ধব একটা বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। একেবারে। আমি সেখান থেকে আসলে কি ধরনের স্বপ্ন মিনার মনসুর দেখেন, কারণ জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে বিভিন্নভাবে বই পড়ার সাথে আপনার যুক্ত থাকতে হয়েছে, এখানে বিভিন্ন পাঠাগারের সাথে আপনাদের যুক্ততা রয়েছে। সার্বিকভাবে যদি বলি যে কি ধরনের প্রবণতা আপনারা দেখছেন এবং সেই প্রবণতার জায়গাগুলোতে আসলে কি ধরনের গবেষণা প্রয়োজন যে বই বান্ধব একটি বাংলাদেশ গড়তে হলে সত্যিকার অর্থেই? আমাদের একটা অভিজ্ঞতা, সেটা হলো প্রকাশকের সংখ্যা বেড়েছে। স্বাধীনতার অর্ধ শতক পরে এসে আমাদের দেশে এখন প্রকাশকের সংখ্যা প্রায় 400-র বেশি। আমরা বই কিনতে গিয়ে দেখেছি যে অনেক প্রকাশক, এবং ঢাকার বাইরেও অনেক প্রকাশক আছে। অমর একুশে বইমেলায় আমরা যে তথ্য পাই প্রতি বছর, তাতে করে গত বছর এটা প্রায় 4000 শিরোনামের বই প্রকাশিত হয়েছে। এটা শুধু অমর একুশের বইমেলাকে কেন্দ্র করে, বইমেলা কেন্দ্রিক, কিন্তু বইমেলার আগেও বই প্রকাশিত হয় এবং পরেও হয়, সারা বছর জুড়ে কিছু কিছু সারা বছর জুড়েই বই প্রকাশিত হয়। আর টাকার অঙ্কেও এটা বেড়েছে। আমি আমাদের অমর একুশে বইমেলার যে অন্যতম আয়োজক বাংলা একাডেমি, তাদের পূর্ববর্তী মহাপরিচালক মহোদয়ের সঙ্গে আমি একটি টেলিভিশনে এসেছিলাম এই বইমেলা চলাকালে। তো তার কাছে আমি শুনেছি সেইবার বই বিক্রি হয়েছিল 80 কোটি টাকার। অমর একুশে বইমেলা থেকে বিক্রি হয়েছে সরাসরি 60 কোটি টাকার। আর আমাদের যে অনলাইন বই বিক্রির চ্যানেলগুলো আছে তাদের মাধ্যমে হয়েছে আরো 20 কোটি টাকার। তাহলে 80 কোটি টাকার বই বিক্রি হয়েছে শুধু একটা মাসে বিক্রি হয়েছে আর কি। এই পরিসংখ্যানগুলো আমরা তাহলে সারা বছরের চিত্রটা কিন্তু গবেষণা লব্ধ যে চিত্র সেটি আমাদের সামনে নেই, কিন্তু আমরা একটা মাসের চিত্র দিয়ে প্রকাশকের সংখ্যা, বইয়ের প্রকাশিত বইয়ের সংখ্যা, বিক্রি, বইয়ের অর্থ মূল্য দিয়ে আমরা মনে হয় বুঝি যে বই বিক্রি এটা বেড়েছে। হ্যাঁ, আর এই যুক্তিটারও ভিত্তি আছে যে যদি বই বিক্রি না হতো তাহলে এত প্রকাশক কিভাবে বই প্রকাশ করছে কেন, প্রকাশকের সংখ্যা বাড়ছে কেন, তাই না? এইগুলো কিন্তু সেই সঙ্গে আমি যুক্ত করতে চাই, আমি যেহেতু গ্রন্থকেন্দ্রের সঙ্গে যুক্ত আছি, সারা বছরে আমরা বই কিনি এবং সেই বই কেনার যে অঙ্কটা, বাংলাদেশের অর্থনীতি যত বড় হয়েছে সেই বিবেচনায় ছোট হলেও আমরা প্রায় কয়েক কোটি টাকার বই কিনি। কেমন আমাদের আরেকটি প্রতিষ্ঠান আছে এই গণগ্রন্থাগার অধিদপ্তর, তারাও বই কেনে, সরকারের শিক্ষা মন্ত্রণালয় বই কেনে, ধর্ম মন্ত্রণালয় বই কেনে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বই কেনে। এরকম নানাভাবে কিন্তু প্রাতিষ্ঠানিক বই কেনার ব্যাপারটা অনেক বেড়েছে, যে কারণে এই বই বিক্রির পরিসংখ্যান দিয়ে বই পড়া বেশি হচ্ছে সেটা বলা যাবে না, সেইটা কিন্তু নিশ্চিতভাবে বলা যাবে না। হ্যাঁ, বই বিক্রি হচ্ছে বেশি কারণ অনেক প্রতিষ্ঠান, সরকার খুবই আন্তরিক, কিন্তু সরকার চাচ্ছে যে একটি বই বান্ধব সমাজ তৈরি হোক, এই জন্য সরকারের যত প্রতিষ্ঠান আছে সকলেই বই কিনছে। এমনকি ব্যাংকগুলোতে গেল আপনি দেখবেন প্রত্যেকটা ব্যাংকেও এখন একটা করে বুক কর্নার আছে, এয়ারপোর্টে গেলে আপনি দেখবেন সেখানেও একটি বুক কর্নার আছে। তার মানে বই কেনার প্রতি সমাজের একটা প্রাতিষ্ঠানিক আগ্রহ বেড়েছে। কিন্তু এই আমরা যখন ছোট ছিলাম, বিশ্ববিদ্যালয়ে বা কলেজে পড়ি, তখন কিন্তু বই কেনার জন্য আমরা নিজেরা উদ্যোগী হয়েছি। আমরা ইউপিএল এর বই সংগ্রহ করার জন্য ঢাকায় এসেছি, সাহিত্য প্রকাশের বই কেনার জন্য এসেছি, কলকাতার বই কেনার জন্য আমরা সেই স্টেডিয়াম মার্কেটের দোকানগুলোতে গিয়েছি, এবং তখন কিন্তু পাঠক বই কিনতে আসতো। এখন বই যেগুলো বিক্রি হচ্ছে, আমি যে টাকার অঙ্কটি বললাম, তার মধ্যে কত সংখ্যক বই প্রতিষ্ঠান কিনছে,
কত সংখ্যক বই পাঠক কিনছে সেই জরিপটা হওয়া দরকার। হ্যাঁ, এক। দুই, আমার যেটি মনে হয় বইগুলো কিনে আমরা যেসব প্রতিষ্ঠানে দেই তার মধ্যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, কেমন পাঠাগারগুলো আছে, সেই সব জায়গায় আমাদের সরকারি পাঠাগার আছে ধরুন ৭১টা, যেটাকে আমরা পাবলিক লাইব্রেরি বলে বেশি চিনি আর কি, গণগ্রন্থাগার। সেই সব জায়গাগুলোতে আমরা গ্রন্থকেন্দ্রেও একটি গ্রন্থাগার আছে। সেখানে আমরা দেখি যে সৃজনশীল মননশীল বইয়ের পাঠক খুবই কম, প্রতি 10 জনে 1 জন বললেও হয়তো বেশি বলা হবে আর কি। সেখানে কিন্তু কোচিং এবং নোট বই, গাইড বই যেগুলোকে আমরা বলি, চাকুরি বা বৈষয়িক প্রয়োজনের যে বই, সেই বইগুলো পাঠকেই বেশি। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রন্থাগারে যিনি আছেন তার সঙ্গে আমরা এরকম কোনো একটা আলোচনায় আমরা অংশ নিয়েছিলাম, আমাদের গ্রন্থকেন্দ্রের একটা আলোচনায় ওনাকে রেখেছিলাম। সেই সব গ্রন্থাগারও কিন্তু ওই নোট গাইডের পাঠকেই বেশি, দেশ জুড়েই কিন্তু এই চিত্র। তো এখানে আমার মনে হয় যে বই বিমুখতার একটা সমস্যা তৈরি হয়ে আছে। বই বিক্রি বাড়ছে, প্রতিষ্ঠান বাড়ছে, কিন্তু বই বিমুখতার একটা সমস্যা আছে। আমি আপনার এখান থেকে তাহলে মফিদুল ভাইয়ের কাছে যেতে চাই। মফিদুল হক, আপনার কাছে আসতে চাই। দীর্ঘ সময়ে আপনি বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে একটা বড় ভূমিকা রেখে চলেছেন। সেই অভিজ্ঞতা থেকে মিনার মনসুর যেখানে শেষ করলেন সেখান থেকে যদি বলি যে বই বিমুখতা আছে, এই বই বিমুখতা আসলে বাংলাদেশের পাঠক সমাজের কি ধরনের ক্ষতি করছে, জাতি গঠনের কি ক্ষতি করছে, এবং সেই ক্ষতিটা পুষিয়ে ওঠার জন্য আসলে আপনার ভাবনাটা কি? একই সঙ্গে এটা একটা সত্য, আবার এটা একটা মিথ্যা। আচ্ছা, সেটা হচ্ছে যে বই বিমুখতাটা খুব বড়ভাবে আছে। আপনি শুরুতেও যেমন বলেছেন যে বাংলাদেশে একটা মধ্যবিত্তের বিকাশ হয়েছে, শিক্ষিত জনগোষ্ঠীর বিকাশ হয়েছে, আর আমাদের তো জীবনে একটা বড় পথ আমরা পার হয়ে এসেছি। আমাদের তুলনাগুলো হয়তো আরেকটু মানে বড়ভাবে দেখা, যে ৭১ সালে দেশটা যখন স্বাধীন হলো তখন শিক্ষিত জনগোষ্ঠীর সংখ্যা কী ছিল, বা মধ্যবিত্তের পরিসর। আজকে তো বাংলাদেশে নগরায়নে প্রায় অর্ধেক মানুষ শহরে বাস করে। তার অর্থ তারা পেশাজীবী, তারা নানা রকমভাবে আর্থিক সঙ্গতি হয়েছে, তারা একটা নিজস্ব গৃহ তারা তৈরি করেছে, বড় হয়েছে, শিক্ষিত সমাজ বড় হয়েছে, শিক্ষিত সমাজও বড় হয়েছে। তার সঙ্গে মিলিয়ে যদি বইয়ের প্রকাশনা দেখেন তাহলে দেখবেন যে ওই বৃত্তটা কিন্তু খুবই ছোট। আজকে প্রকাশকের সংখ্যা বেড়েছে, বই প্রকাশের সংখ্যা বেড়েছে, সেখানেও কিন্তু কতগুলো মানে অন্য অর্থনীতিও যুক্ত হয়েছে। আজকে কিন্তু এটা পৃথিবীর প্রায় সব দেশেই ধরেন অথাররা বই প্রকাশে সহায়তা করছে। এটা অনেকটা প্রাতিষ্ঠানিকভাবে হয়। আবার অনেক সময় দেশ পত্রিকা আপনি দেখবেন যে বিজ্ঞাপন দিচ্ছে তারা, যে প্ল্যাটিনাম অফার, যে শুধু বই বের করে দিবে না, তার সঙ্গে বইয়ের সমালোচনাও বের করে দেবে, বই মানে প্রকাশনা উৎসবের আয়োজন করে দিবে। সেটাও যদি আপনি বড় জায়গায় করতে চান তাহলে এত টাকা, হ্যাঁ এত টাকা দিলে, প্ল্যাটিনাম পাবলিকেশন এত দিলে, এরকম। তো এটাও কিন্তু আমাদের দেশে আছে। আর আমরা যখন এটা দেখি যে ওই সময়ে ধরেন হ্যান্ড কম্পোজের একটা যুগ ছিল, বা কিছু হয়তো আধুনিক প্রযুক্তি এসছে, 90-এর দশক থেকে তো এটা একদম পাল্টে গেল। এখন তো বই প্রকাশ করাটা খুব সহজ হয়ে গেছে। এখন তো লেখকরা পাণ্ডুলিপি দেন না, তারা পেন ড্রাইভ দিচ্ছেন, অথবা তারা অনলাইনেই তারা কম্পোজ টেক্সটটা পাঠিয়ে দিচ্ছেন। ফলে এই যে প্রকাশনাটা সহজ হয়ে গেছে, আর এখানে অনেক ধরনের আর্থিক একটা উপাদান যুক্ত হচ্ছে, তার ফলে বই প্রকাশের সংখ্যাটা কিন্তু অনেক বেড়ে গেছে। কিন্তু গুণগত মান নিয়ে তো অনেক কথা আমাদের থাকতে পারে। কিন্তু তারপরও আপনি দেখবেন যে বাংলাদেশে হুমায়ুন আহমেদের মতো একজন লেখক কিন্তু আগে ছিল না, স্বাধীনতার আগে ছিল না, স্বাধীনতার পরেও একটা সময় গেছে, কিন্তু একা কিন্তু সে একটা বিশাল পাঠক গোষ্ঠী তৈরি করে দিল। এবং আমি তো বলতাম তাকে যে ওয়ান ম্যান বুক ডেভেলপমেন্ট কাউন্সিল, যে একটা গ্রন্থ উন্নয়ন একটা কেন্দ্র যা করতে না পারে হুমায়ুন একাই পাঠক সমাজ তৈরি করেছে। তার অর্থ কি, যে নিশ্চয়ই একটা পাঠক রয়েছে যারা তাদের জীবন অভিজ্ঞতা, তাদের স্বপ্ন, তাদের আকাঙ্ক্ষাগুলো বইয়ের পাতায় তারা খুঁজতে চায়। তো সেই অর্থে তো একটা খুব বড় দিক আমি বললাম। আরেকটা দেখেন যে এত কিছুর পরও সমাজে কিন্তু মানে অনেক রকম পরিবর্তনের তো আমরা চেষ্টা করছি। আরেকটা যে পরিবর্তনটা আসছে, যে ডিজিটাল প্ল্যাটফর্মটা আসছে, এটা এসে কিন্তু একটা হতচকিত করে দিচ্ছে সবাইকে। প্রথমে তো এটা একটা বিরাট আশীর্বাদ হিসাবে আমরা সকলে নিয়েছি। এখন তো দেখা যাচ্ছে যে এর মানে পদে পদে ফাঁদ পাতা আছে, একটা পিচ্ছিল একটা জায়গা, সেখান দিয়ে কিন্তু
মানে একটা মানুষের বিকাশের জায়গাটাও কিন্তু সে একটা অন্য পথে চলে যেতে পারে। আজকে আমাদের দেশে কিশোর গ্যাং বলে একটা, আমরা এটা নিয়ে নানা আলোচনা করছি, কিন্তু একটা কিশোর কি করে অপরাধী হয়ে যায়, তার পিছনে কি কাজ করেছে আমরা কিন্তু খুব বেশি গবেষণা করিনি, কিন্তু সেখানেও আপনি দেখবেন যে অনলাইন প্ল্যাটফর্মটা সেখানে একটা বড় ভূমিকা পালন করছে। আবার অনলাইন প্ল্যাটফর্মের জন্য দেখবেন যে অনেকে কিন্তু লিখছে, এবং এই লেখালেখির মানও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা মানসম্মত হচ্ছে, এবং অনেক সময় এটা একটা নতুন দিগন্তও খুলে দিচ্ছে। অনেক বই কিন্তু প্রকাশিত হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে। আবার অনলাইন প্ল্যাটফর্ম বইয়ের মানে বার্তাটা ছড়িয়ে দেওয়া, তার সঙ্গে বইয়ের বিপণনের জায়গাটাও কিন্তু অনেক প্রসারিত করছে। আর তার সঙ্গে আমি তো মানে এই যে বেসরকারি গ্রন্থাগারগুলো, এই কাজগুলো যারা করছে সংখ্যায় কিন্তু খুব বেশি না, কিন্তু তারাও কিন্তু ওই সামাজিক শক্তিটার প্রতিনিধিত্ব করছে। হুমায়ুন আহমেদ হয়তো বড়ভাবে দেখালো, আমি দুনিয়া পাঠাগার নিয়েও আমি অনেক সময় বলি যে কোনো শহরে শহরতলিটা হচ্ছে সবচেয়ে সমস্যার জায়গা। সেখানে হচ্ছে নিম্নবিত্ত নানা ধরনের মানুষ, তার সঙ্গে আজকে যে মাদকাসক্তি, তার সঙ্গে যে সমাজে ভায়োলেন্স, এবং ওইরকম একটা জায়গায় দুনিয়ার মতো মঞ্জু সরকারের একটা বইও আছে আবাসভূমি, যে এই জায়গাগুলোতে কত রকম উপাদান একসঙ্গে মানে খেলা করে এবং কিভাবে মানুষের জীবনকে বিপর্যস্ত করে দেয়। সেখানে ওরকম একটা পাঠাগার কী করে গড়ে উঠলো? তার অর্থ হচ্ছে যে সম্ভাবনাগুলো রয়েছে, আমরা সেগুলো কাজে লাগাতে পারি কিনা। এই জন্য বলছি যে একই সঙ্গে সত্য এবং মিথ্যা আর কাজে লাগানোর ক্ষেত্রে আমার মনে হয় যে আজকে এটা খুব বড়ভাবে ভাবতে হবে। আমরা মেগা প্রজেক্ট বলি, আজকে কিন্তু শিক্ষার সংস্কৃতিটা হতে হবে মেগা প্রজেক্ট। আজকে স্মার্ট বাংলাদেশ বলি, কিন্তু স্মার্ট বাংলাদেশ মানে স্মার্ট নাগরিক নয়, স্মার্ট বাংলাদেশ মানে সুনাগরিক, যে দক্ষ হবে। স্মার্ট বাংলাদেশের মধ্যে রয়েছে যে স্মার্ট নাগরিক তৈরি করতে হবে, হ্যাঁ। আর সেটা তৈরি করতে হলে তো আমার কেবল অবকাঠামো দিয়ে হবে না, আমার ওই আত্মাটা লাগবে। সেইখানে একটা ছোট্ট করে প্রশ্ন করতে চাই, সবার আলোচনার মধ্যে একটা বিষয় চলে এসেছে কিন্তু, যে গবেষণা হওয়া দরকার, যে বই আসলে পড়ছে কতটুকু বা কেন পড়ছে না, এবং পাঠক জরিপ দরকার। সেই গবেষণাটাই শুরুটা করা দরকার কিনা, এবং সেই দায়িত্ব আসলে কে নিতে পারেন? সেইখানে তো ধরেন আজকে কিন্তু আমাদের অর্থনীতি নিয়ে অনেক প্রতিষ্ঠান আছে, অনেক থিঙ্ক ট্যাঙ্ক আছে, আমাদের কিন্তু সংস্কৃতি নিয়ে কোনো থিঙ্ক ট্যাঙ্ক নেই। এটা বেসরকারিভাবে হতে হবে, তার সঙ্গে সরকারি সহায়তা লাগবে। আরেকটা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে হচ্ছে এই গবেষণার ক্ষেত্রে তারা নেতৃত্ব দিবে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আমি দেখব যে বিজ্ঞানের গবেষণায় বা কৃষি গবেষণায় কিন্তু তারা একটা দক্ষতার পরিচয় দিচ্ছে, বিশেষ করে কৃষি গবেষণায়। কিন্তু সমাজ এবং সংস্কৃতি গবেষণায় কিন্তু আমি খুব মানসম্মত কাজ আমরা পাচ্ছি না। তো সেইখানে কিন্তু সকলকে দৃষ্টি দিতে হবে। এটা যে কেবল তো সেখানে একটা হচ্ছে নীতি এবং পরিকল্পনা, আর তার সঙ্গে যদি যথাযথ প্রাতিষ্ঠানিক যোগাযোগটা হয়, আমরা আসলেই একটা পরিবর্তন করার মতো শক্তি কিন্তু বাংলাদেশ অর্জন করেছে। কিন্তু আমরা শক্তিটাকে যদি ক্ষয় হতে দেই, তো সেইখানে ধরেন বেসরকারি উদ্যোগটা খুব গুরুত্বপূর্ণ। আমি তো মানে আব্দুল আবাস সাঈদের কথা যখন ভাবি, আমি তখন ভাবি যে এই যে আজকে যে বলা হচ্ছে যে ঢাকার বাইরে একটা কিন্তু বড় পাঠক গোষ্ঠী তৈরি হচ্ছে, নানা রকম লেখালেখিও হচ্ছে, তার একটা বড় মানে বলবো যে প্রেরণা কিন্তু আব্দুল আবু সাঈদের যে কর্মসূচি বিশ্ব সাহিত্য কেন্দ্রের, যে বই নিয়ে চলে যাওয়া, বই নিয়ে ঘণ্টা বাজিয়ে ছেলেমেয়েদের আকর্ষণ করা, স্কুলে গিয়ে বই পড়ানো, এবং এটার মধ্য দিয়ে আমরাও তো স্কুলে বই পড়ি আমরা। আবার মানে এটা আমার সৌভাগ্য বা দুর্ভাগ্য, একটা প্রকল্প হয়েছিল প্রাইমারি স্কুলে লাইব্রেরি তৈরি করা, প্রায় 20 কোটি টাকার প্রকল্প, এবং যে বইগুলো নেওয়া হয়েছে সেটা নিয়ে একটা মামলা হয়েছিল, হাইকোর্ট একটা কমিটি করেছিল এটা দেখার জন্য, আমাকে ওই কমিটির সদস্য করেছিল। তখন দেখলাম যে এই পুরো টাকাটা প্রায় মানে আজে বাজে বই দিয়ে ব্যয় হয়ে গেছে, যে বইটা কোনো কাজেও লাগবে না সেই প্রাথমিক প্রতিষ্ঠানে। পাঠাগার আছে কিন্তু পাঠাগার উপযোগী বইটা যাওয়া দরকার। মানে সরকারের নীতিকে বিনষ্ট করার জন্যও আবার সমাজে একটা গোষ্ঠী রয়েছে। ফলে সব কিছু মিলে কিন্তু আমাদেরকে আজকে কিন্তু মানে আমাদের শক্তিটাকে যেমন আমরা অনুধাবন করব, আর এই শক্তির প্রয়োগে আমাকে অনেক সজাগ থাকতে হবে। অনেক ধরনের মানে নীতি এবং পরিকল্পনার কথা যেটা বললাম, কিন্তু সমাজ তৈরি হয়ে আছে, কিন্তু সামাজিক শক্তিটা দেখেন আজকে এই গাইড বই থেকে বেরিয়ে আসার জন্য সরকারের একটা বড় উদ্যোগ, কারিকুলামে একটা বড় পরিবর্তন করা হচ্ছে। এই গাইড বইয়ের সঙ্গেও কিন্তু আবার একটা চক্র জড়িত। আবার এটার সঙ্গে আজকে আমাদের প্রত্যেকটা জাতীয় দৈনিক এক পাতা করে শিক্ষার উপরে
পুরো পৃষ্ঠা ছাপে, সেটা কিন্তু একটা গাইড বই। হ্যাঁ, প্রশ্নপত্র। সেখানে কিন্তু আমি এখানে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আপনার কাছে জানতে চাই। যে নুসরাত যে কথাটা বললো, তারা তো বলতে পারে যে হ্যাঁ তোমার ক্লাসে এই টেক্সটটা আছে, আমার রিভিউ পড়ছো, তুমি পথের পাঁচালী এটা পড়ো, সেটা তো সেও বলছে না। তো সমাজকে কিন্তু অনেকভাবে এখানে জেগে উঠতে হবে। আর আমি বলবো যে নেক্সাসের এই আয়োজন তো একটা বলা যায় যে পথিকৃত আয়োজন, এবং এটাও আরেকটা দিক আর কি, যে আমরা একত্র হয়ে আমরা অনেক কিছু করতে পারি। আর বই বান্ধব সমাজ বাংলাদেশ তৈরি হওয়ার জন্য তৈরি হয়ে আছে, সেটাকে একটু এগিয়ে নিতে হবে সবাইকে। সেটাই আমাদের মেগা প্রজেক্ট, আমাদের স্বপ্ন যদি হয়। এটা বেশি সময় লাগবে না, একটা জেনারেশন তৈরি করতে 5-10 বছরই একটা পরিবর্তন আমরা করে ফেলতে পারবো। আমি একটু যেতে চাই পাঠাগারের কাছে, মোহাম্মদ শাহনেওয়াজ আপনার কাছে আসতে চাই যে একটা আলোচনার মধ্যে দিয়ে কিন্তু উঠে এসেছে যে বই একেবারে পড়ছে না সেটা না, বই পড়ছে এবং সেই অভিজ্ঞতাটা আপনাদের আছে, কিন্তু আপনাকে মনে হয় যে ঐতিহ্যগতভাবে যে ধারণায় পাঠাগার বা গ্রন্থাগারগুলো চলছে, সেখানে এই যে বর্তমান সময়ের তথ্য প্রযুক্তির যুগ, সেখানে কিঞ্চিত পরিবর্তনেরও দরকার আছে? অবশ্যই পরিবর্তনের দরকার আছে। যে এই আধুনিক যে প্রযুক্তির ব্যবহারটা, সেই জায়গা বেসরকারি পাঠাগারগুলো সহ সমস্ত লাইব্রেরিগুলোতে ব্যবস্থা করা দরকার। বিশেষ করে একজন পাঠক এখন কিন্তু সে এই ঘরে বসে মোবাইলের মাধ্যমে সারা বিশ্ব ঘুরতে পারে। তো সেই সারা বিশ্ব ঘোরাটা কেউ ভালো দিকে ঘুরবে, কেউ খারাপের দিকে ঘুরবে, এটাই স্বাভাবিক। এবং এই যারা ভালো দিকে ঘুরতে চায় তারাই কিন্তু পাঠাগারে আসে, এবং সবাই পাঠাগারে, সব শ্রেণী পাঠক কিন্তু বা বই পড়ার উৎসাহী যারা আছে তারাই পাঠাগারে আসবে। এবং তারা কিন্তু চায় যে এই ধরনের একটা ব্যবস্থা, যে আমি একটা লাইব্রেরিতে বসবো, বইটা আমি এইখানে এই লাইব্রেরিতে বইটা নাই, আমি একটু এই লাইব্রেরির যে কোনো এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমি বিশ্বের অন্য কোথাও কোনো এক লাইব্রেরিতে ঢুকে আমি বইটা নিয়ে আসব, পড়ব। সেই সুযোগটা কিন্তু আমাদের এই সরকারকে দিতে হবে। এবং সরকার তো অনেক কাজ করছে, এবং সেই কাজের ভিতরে এই কাজগুলো যদি ঢুকানো যায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের, তাহলে কিন্তু পাঠকের সংখ্যা আরো বেড়ে যাবে। মানে প্রযুক্তিকে ব্যবহার করতে হবে, ব্যবহার অবশ্যই আমাদের রাখতে হবে। এবং যদি এই তরুণ প্রজন্মের কথা বলি, এরাও কিন্তু এখানে আমি একটু বলি, আমরা দুটি গবেষণা করেছি। একটি গবেষণা করেছি আমাদের 4টি বিভাগে, না আমাদের টার্গেট হলো বাংলাদেশের 8টি বিভাগে আমরা গবেষণা করব, পাঠাগার ভিত্তিক গবেষণা, যে কি ধরনের চাহিদা, কি কেন পাঠকরা কম আসছে, পাঠকদের আনতে হলে কি করতে হবে, সমস্ত অনেকগুলো প্রশ্নপত্রের ভিত্তিতে করেছি। প্রথম গবেষণাটি আমাদের এই যে প্রতিবেদন, সেটি আমাদের অনলাইনে পাওয়া যায়। সেখানে একটি বিষয় এসছে যে পাঠাগারের জন্য যে ঘরটি আছে, সেই ঘরটি অনেক সময় হলো সমাজের অনেক মানুষ যারা একটু সচ্ছল মানুষ, তারা নিজের বাড়িতেও, যেমন আমাদের এই বদরুন্নেসার আপা যে এসছেন, উনি কিন্তু ওনাদের নিজের বাড়িতেই একটি পাঠাগার ওনারা করেছেন। এরকম অনেকেই পাঠাগার করেছে, এগুলি আমরা বেসরকারি গ্রন্থাগার বলি। ব্যক্তিগত উদ্যোগে হয়েছে, কোনো কয়েকজন মিলে ফাউন্ডেশন করে এরকম হয়েছে। তো এই পাঠাগারগুলোতে আগে হলো মানুষ গিয়ে, গ্রামের শিক্ষকরা, গ্রামের যারা প্রবীণ, তারা গিয়ে নিজেরা বই পড়তেন, অন্যদেরকে তারা বই পড়ার জন্য আসতেন। কিন্তু এখন তো সময়টা বদলে গেছে। মানে আমাদের পাঠ্যক্রমের চাপটা অনেক বেশি, আমাদের নুসরাতদের উপরে অনেক বেশি চাপ। তারপর হলো কোচিং এর একটা চাপ তৈরি হয়েছে সমাজে, কারণ এখন শিক্ষাটা নানা কারণে একটু কোচিং নির্ভর হয়ে গেছে। যদিও মফিদুল ভাই বলেছেন, এটা নিয়ে হয়তো আমরা আরেকটা এরকম আলোচনা করব। আমাদের শিক্ষা কার্যক্রমও একটা বড় ধরনের পরিবর্তন ইতিমধ্যে আনা হয়েছে আর কি। এখন পাঠাগারগুলোতে যদি পাঠককে আকৃষ্ট করতে হয়, তাহলে কিন্তু আমাদের এখানে প্রযুক্তির একটা ইতিবাচক সমন্বয় ঘটাতে হবে। সেটা কিরকম? যদি আমরা আমাদের পাঠাগারগুলোকে এখন বই দেই, বইয়ের সঙ্গে যদি আমরা তাদেরকে ডিজিটাল কন্টেন্টও দিতে পারি, ধরা যাক পাঠাগারের এই ছোট্ট জায়গাটিতে এই সপ্তাহে একদিন নিয়ে হলো আমরা পৃথিবীর সেরা শিশুতোষ সিনেমাগুলো দেখালাম,
আপনি জানেন যে ধরুন ইরানের যে বাচ্চাদের নিয়ে যে সিনেমাগুলো আছে, মানে পাঠাগারকে শুধু বা আসলে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে আমরা কিছু কন্টেন্ট সেখানে দেখালাম, মুক্তিযুদ্ধ নিয়ে প্রচুর ভালো কন্টেন্ট আমাদের আছে। মানে আপনি যেটা বলতেছেন পাঠাগারে মানুষকে আনতে হবে, পাঠাগারে মানুষকে আনার জন্য আমাদের সপ্তাহের ছুটির দিনগুলোতে যদি এরকম কোনো আয়োজন করা যায় যে আমরা ওই সিনেমাটা দেখাবো বা ওই ডকুমেন্টারিটা দেখাবো, কেমন যদি এটা করা যায়, তাহলে সেখানে ওদের মারা তাদের বাচ্চাদের নিয়ে আসলেন, যে সত্যি প্রতি সপ্তাহে একটা পাঠাগারে মানে গ্রামের বা আমাদের কমিউনিটি লাইব্রেরি যেগুলোকে আমরা বলি, তাহলে কিন্তু পাঠাগারে মাদের এবং অভিভাবকদের আসার একটা অভ্যাস তৈরি হবে। আর আমরা যে কাজটি গ্রন্থকেন্দ্র থেকে করছি সেটি হলো আমরা মাত্র করে আসলাম জামালপুর থেকে, জামালপুর হাসান হাফিজুর রহমানের জন্ম জামালপুরে, সেখানে একটি পাঠাগার আছে আমাদের ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন, এবং তিনি একজন প্রবীণ রাজনীতিবিদ ছিলেন জামালপুরে, খুবই স্বনামধন্য। সেখানে আমরা করলাম, হল ভর্তি উপচে পড়া মানুষ ছিল, যে আমরা হাসান হাফিজুর রহমানকে নিয়ে পাঠ কার্যক্রম করলাম ওখানে। এই পাঠ কার্যক্রমকে ঘিরে একটা জাগরণ তৈরি হয়ে গেছে জামালপুরে। তাহলে পাঠাগারগুলো কিন্তু শিল্পী সাহিত্যিক লেখকদের বই, নামি বই, তাদেরকে নিয়ে কিন্তু তাদের জন্মদিনে অনুষ্ঠান, আমরা জীবনানন্দ দাশকে নিয়ে পাঠ কার্যক্রম করেছি, প্রচার প্রচারণার দরকার আছে। পাঠাগার কেন্দ্রিক আমি মনে করি আমাদের গবেষণা থেকেই বলছি, একটা হলো এখানে একটু ডিজিটাল প্রযুক্তি, যেমন একটা ল্যাপটপ, একটা স্ক্রিন ছবি দেখানোর মতো, একটা প্রজেক্টর, এটা খুব দামি জিনিস না। আমরা ইচ্ছা করলেই কিন্তু 500 পাঠাগারকে একটা প্রজেক্ট করে দিতে পারি। আমাদের বেসরকারি খাতেরও এই সামর্থ্য আছে। বেসরকারি, আমাদের দেশে বেসরকারি প্রতিষ্ঠানগুলো এখন এত শক্তিশালী অর্থের দিক থেকে, তারাও ইচ্ছা করলে কিন্তু তাদের গ্রামের পাঠাগারগুলোকে, তাদের উপজেলার পাঠাগারগুলোকে এইগুলো কিনে দিতে পারে। তাহলে আমরা গ্রন্থকেন্দ্র থেকে যে কাজটি নিয়ে আমরা ভাবছি যে এটি করার জন্য, বইয়ের পাশাপাশি ডিজিটাল কন্টেন্ট দেওয়া, তাহলে একটা দিন অন্তত সপ্তাহে এখানে ডিজিটাল কন্টেন্টগুলো দেখানো হবে। আমার মনে হয়েছে বাংলাদেশ একটা সোনার খনি, এবং বাংলাদেশের আসল সোনার খনিটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। আর তারা অনেক মেধাবী, তাদের অনেক আগ্রহ বই পড়ার, নতুনকে গ্রহণ করার, এবং বাংলাদেশটাকে আরো অনেক উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ওরা তৈরি হয়ে আছে। আমরা শুধু এখন ওদেরকে সঠিকভাবে যদি এই সমর্থনটা দিতে পারি, সহযোগিতাটা দিতে পারি, আমার মনে হয় বাংলাদেশ বদলে যেতে 10-12 বছরের বেশি সময় লাগবে না, মানে ভেতর থেকে বদলে। আমি আপনার এই স্বপ্নটা, আপনার এই ধারণাটাই নতুন প্রজন্মের কাছে খুব সংক্ষেপে জানতে চাই, কারণ আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে। নুসরাত, যেই কথাটা বললেন জনাব মিনার মনসুর, আপনি কতটুকু স্বপ্ন দেখেন, আপনারা কতটা এগিয়ে নিয়ে এই বাংলাদেশকে? সত্যি বলতে আমি স্বপ্ন দেখি একটা সোনার বাংলা গড়ার। আমি যখন আমার বাবা মার সাথে নিয়ে কথা বলি, তারাও তাদের সময়ে, তাদের জীবনে দেখেছিলেন একটা সোনার বাংলা গড়ার। তো এই যে স্বপ্নটা আমরা দেখেই যাচ্ছি, কেবল সত্যি হবে কবে, তাই না? তো এই সোনার খনি যেটা আমাদের দেশে ইতোমধ্যে আছে, আমাদের একটা স্বপ্ন আছে সোনার বাংলা গড়ার। প্রয়োজন কি এই সোনার বাংলাকে গড়ার জন্য? সোনার মানুষ। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং আমি মনে করি এই একটা কথার মধ্যে হয়তো সম্পূর্ণ সমাধানটা লুকিয়ে আছে, গ্রন্থ বিপ্লব। আমি চাই আমার দেশে গ্রন্থ বিপ্লব হোক। প্রত্যেকটা দেশ এখন শিল্প বিপ্লবে নজর দিচ্ছে, আমি বলছি না বাংলাদেশ এখান থেকে সরে আসুক। আমি চাই বাংলাদেশ তার নজরের একটা অংশে গ্রন্থ বিপ্লবী দিক, যে যাতে জ্ঞানে উন্নত, সে বাকি অর্থনীতি বলুন, রাজনীতি বলুন, সব দিক দিয়ে সে এমনিতেই উন্নত হয়ে যাবে। কিন্তু আমাদের প্রয়োজন নির্দেশনা, আমাদের প্রয়োজন নেতৃত্ব, এবং সেটা হয়তো এই প্রজন্মের অভিভাবক থেকে আসবে। আমি অভিভাবকের কাছেই আসতে চাই এবার। তাহলে নাসিমা আক্তার আপা, অভিভাবক কি ধরনের ভূমিকা রাখতে পারে বই বান্ধব সমাজ গঠনে? বই বান্ধব সমাজ গড়তে অভিভাবক তাদের বাচ্চাদেরকে বই পড়ার প্রতি উৎসাহ দিতে পারে। পাঠ্য বইয়ের পাশাপাশি গল্পের বই, বিভিন্ন মাধ্যমের বই তাদেরকে পড়ার জন্য উৎসাহ দিতে হবে, এবং কি জন্মদিনে বই উপহার দিতে হবে। বইমেলায় নিয়ে গিয়ে বিভিন্ন বইয়ের সাথে পরিচিত করতে হবে। আলোচনা থেকে একটা বিষয় চলে এসেছে যে প্রাতিষ্ঠানিক যে গ্রন্থাগারগুলো আছে সেখানে নোট, গাইড বই বা জীবনের জন্য প্রয়োজনীয় বইগুলো রয়েছে, কিন্তু জীবন গড়ার জন্য, আলোকিত মানুষ হওয়ার জন্য বইগুলো কম থাকে। আপনার অভিজ্ঞতা কি বলে, এবং সেখানে শিক্ষক প্রতিনিধি হিসেবে আপনারা যারা প্রতিষ্ঠানগুলোকে পরিচালনা করছেন, এইখানে আপনারা কি ধরনের ভূমিকা রাখতে পারেন? প্রতিটি প্রতিষ্ঠানেই বই, লাইব্রেরি, এটা শিক্ষা প্রতিষ্ঠানের একেবারে অপরিহার্য একটা অংশ। কিন্তু আমার মনে হয় ইতিমধ্যে বলা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির কথা উদাহরণ হিসেবে বলা হয়েছে যে সেখানে আসলে চাকরির জন্যে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্র হিসাবে আমরা এই গ্রন্থাগারকে ব্যবহার করছি।
গ্রন্থ পাঠ বলতে যা বোঝায় এটা কিন্তু তা নয়। আমাদের পরীক্ষায় পাশ করা বা চাকরি পরীক্ষায় আমরা প্রথম দিকে থাকবার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হওয়া এটা ভিন্ন বিষয়। তো আমি মনে করি যে লাইব্রেরিতে আমাদের যে প্রাতিষ্ঠানিক লাইব্রেরিগুলো রয়েছে সেখানে সাধারণত প্রাধান্য থাকে যে আমরা বিষয়ভিত্তিক বই সংগ্রহের। সেখান থেকে আপনারা শিক্ষক হিসেবে অনুপ্রেরণা যোগাতে পারেন কিনা যে নান্দনিক বই, মননশীল বই? আমাদের একটা আমি একটু যোগ করি, এটা মনে হয় একটু হচ্ছে আমরা কোনো নোট গাইড কিন্তু কোনো লাইব্রেরিকে আমরা দেই না, এবং আমাদের যে সরকারি প্রতিষ্ঠান যেটি আছে পাবলিক লাইব্রেরি, গণগ্রন্থাগার অধিদপ্তর, আমরা দেই না, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেয় না। কিন্তু আমাদের কোনো লাইব্রেরিতে এই নোট গাইডকে আমরা উৎসাহিত করি না, রাখি না। আমাদের বেসরকারি গ্রন্থাগারগুলো রাখে না, আমি যতদূর জানি। আমাদের ওখানে অনেক ভালো বই আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি সংগ্রহ তো অত্যন্ত ভালো সংগ্রহ, এমনকি আমাদের পাবলিক লাইব্রেরি সংগ্রহ অত্যন্ত ভালো। কিন্তু আমাদের এই যারা ওখানে পাঠক যারা আসেন, তারা পিছনে এটা কি বলে ব্যাকপ্যাক ভর্তি নোট গাইড নিয়ে তারা ঢোকেন। আমরা নেক্সাস টেলিভিশনে এরকম বেশ কিছু শো করেছি যে বিসিএস দেওয়ার জন্য পড়াশোনা, তারা এগুলো নিয়ে আসেন। এবং আমরা বোর্ড মিটিং করেছি, বোর্ড মিটিং এ মফিদুল ভাই ছিলেন আমাদের বোর্ডের মেম্বার, উনি যে আমরা এদেরকে ঢুকতে দিব কিনা, আমি আমার অফিসের স্পেস, আমার আলো, আমার সময়, আমার স্টাফ ব্যবহার করে এইখানে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সুযোগ দিব কিনা। এবং এইটা এখন আমাদের একটা নিয়মিত আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার মানে নোট গাইড বই আমরা দিচ্ছি না। সরকার একবার নির্ধারণ করলো যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছবি আঁকা বাধ্যতামূলক করলো, এবং সেখানে কিন্তু প্রতিদিন দেখা যায় অভিভাবকরা ছবি আঁকার কোচিং এ নিয়ে যেত, কোচিং এ নিয়ে যেত। কিন্তু আমাদেরকে যে জিনিসটা করতে হবে, সরকার একটা নির্ধারণ করতে হবে এই সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং বই পড়া উৎসাহিত করার জন্য সরকার যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বার্ষিক একটা মার্কিং ব্যবস্থা, এই বছরে এত মার্ক পাবে, এখানে এতটা বই পড়লে, হ্যাঁ, সেই বইটা কি ধরনের হতে হবে শিক্ষকরাই নির্ধারণ করে। আপনার বিষয়টা হয়তো সরকার বিবেচনা করলেও করতে পারে, যদিও জটিল কিছু বিষয় এখানে রয়েছে। মারুফ মহিউদ্দিন, আপনার কাছে আসতে চাই যে প্রকাশকরা মননশীল জাতি গঠনে, বই বান্ধব সমাজ গঠনে কি ধরনের ভূমিকা রাখতে পারে, খুব সংক্ষেপে যদি বলেন। আমরা কোন বই প্রকাশ করছি, কোন বই নিয়ে কাজ করছি, বা লেখক কোন বই লিখছেন, সেই জিনিসটা কিন্তু নির্ধারিত হয় সমাজের চাহিদার জায়গা থেকে। এই যে আপনি বলছেন যে এখন কিন্তু অনেক এই যে সেলফ হেল্পের অনেক বই এখন তৈরি হচ্ছে, কিংবা এই জাতীয় বইগুলোর এখন একটা চাহিদা বেড়েছে, কারণ সমাজে চাহিদা আছে। আমরা দায়টা আসলে কাকে দেব এই বই বান্ধব সমাজ তৈরি করার জন্য? নিশ্চয়ই এটা একটা দায়িত্বটা নেবেন, এবং সেটা অবশ্যই একটা সামগ্রিকভাবে এটা হওয়ার দরকার আছে। কিন্তু দুটো জায়গা থেকে আমার মনে হয় যে বিশেষ করে আমাদের অগ্রাধিকারটা চিন্তা করতে হবে। এক হচ্ছে যে আমাদের সামাজিক অগ্রাধিকারটা কিভাবে তৈরি হচ্ছে, সেটা একটু আমার মনে হয় খতিয়ে দেখার দরকার আছে। যেমন কেন নোট গাইড বইয়ের এত প্রয়োজনীয়তা, কেন বিসিএস এর জন্য এত তাগিদ তৈরি হয়েছে, এটার পেছনে নিশ্চয়ই একটা রাজনৈতিক অর্থনীতি আছে। কাজে সেটার দিকেও একটু নজর দিতে হবে। জ্ঞানভিত্তিক সমাজ আমরা চাই বলছি, কিন্তু আসলে আমাদের জাতীয় অগ্রাধিকার জায়গাতেও এই জায়গাগুলোকে আমরা কি সুনির্দিষ্ট করতে পেরেছি কিনা? আমাদের এখনো পর্যন্ত একটি গ্রন্থনীতি বা এই জিনিসগুলো কিন্তু তৈরি হয়নি। তো সেটা অ্যাডপ্টেড হয়নি, তৈরি হয়েছে কিন্তু অ্যাডপ্টেড হয়নি। তো এই জায়গাগুলোতে আমার মনে হয় যে আমাদের চিন্তার রাজনৈতিক নেতৃত্বদেরও আসলে এই বিষয়গুলো নিয়ে ভাববার সময় হয়তো এটা সার্বিকভাবে, এবং রাজনৈতিক নেতৃত্ব আর সমাজকে বাদ দিয়ে ভাবলে চলবে না। কাজে সমাজের চাহিদা, যেটা নুসরাত বললাম, আমি একটু ওর কথা থেকে আসতে চাই যে কেন তরুণ সমাজকে দায়িত্ব নিতে হবে, এবং তরুণ সমাজকে দায়িত্ব নেয়নি। তরুণ সমাজ তো আমরা দেখেছি গত কয়েক বছরে বেশ কয়েকটা আন্দোলন আমরা দেখেছি। হ্যাঁ, যেমন নিরাপদ সড়ক আন্দোলন তো পুরো তরুণ সমাজই অগ্রাধিকার দিয়েছিল। আমরা কি নিরাপদ সড়ক পেয়েছি? পাইনি। আমরা প্রতিদিন এখনো আমাদের কাছের মানুষদের যে কথাটা বলতে হয় যে রাজনৈতিক সদিচ্ছার এখানে আমি একটু এটার সাথে যুক্ত করে বলতে চাই যে এখানে যদি সরকারের একদমই রাজনৈতিক সদিচ্ছা এবং সমাজের সর্বক্ষেত্র থেকে এই চাহিদাকে এনেবল করবার জন্য তারা যাতে এই প্ল্যাটফর্মটা পায়, তারা যাতে নিশ্চিন্তে নির্ভাবনায় তাদের জায়গাগুলো বলতে পারেন এবং তাদের চিন্তাভাবনাগুলো শেয়ার করতে পারেন, সেই
পরিবেশটা তৈরি হওয়াটা খুব দরকার আমার মনে হয় সবার আগে। ধন্যবাদ আপনাকে। কথা হয়তো আরো বলা যেত, আমরা বলবো এই আলোচনাগুলো নেক্সাস টেলিভিশন জিয়ে রাখতে চাই। জনাব মফিদুল হক, শেষ কথা কিভাবে আপনি শেষ করবেন? শেষ কথাটা তো আসলে আমরা যেটা সকলে মিলে যেটা উপলব্ধি করছি যে একটা সামাজিক জাগরণ তৈরি করা খুব গুরুত্বপূর্ণ, আর এই সামাজিক জাগরণটা ঘটাবার জন্য বইয়ের কোনো বিকল্প নেই। আর বইটা কিন্তু যে আপনি শুরুতে বললেন যে পাঠক মুখ ফিরিয়ে নিচ্ছে কিনা, কোনো পাঠক বই থেকে মুখ ফিরিয়ে নেয় না যদি বইয়ের সঙ্গে তার পরিচয়টা ঘটে থাকে। বই আর পাঠক আসলে বইয়ের বইয়ের প্রতি ভালোবাসা তৈরি হয়েই যায় যদি বইয়ের সাথে যার হয়ে যায় সে এটা আজীবন বহন করে। তো সেই জন্য যে এই পাঠক তৈরি করাটা খুব গুরুত্বপূর্ণ। আর এখানে সামাজিক জাগরণ যখন বলবো তখন সরকার তো রয়েছে, কিন্তু অনেক ধরনের উদ্যোগ দরকার, ছোট ছোট উদ্যোগ দরকার। শিক্ষা প্রতিষ্ঠানে হয়তো লাইব্রেরি আছে কিন্তু শিক্ষার্থীরা সেখানে যাচ্ছে না, সেতু বন্ধনটা কিভাবে তৈরি হতে পারে। তা এরকম কিন্তু আছে আমাদের সমাজে। এখন তো অনলাইনেও কিন্তু বই নিয়ে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যারা নানা রকম আলোচনা করে বই নিয়ে। বুক কাফে ঢাকাতে তৈরি হচ্ছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কোনো একদিন একটু সাইলেন্টলি বই পড়বে, এরকম একটা কর্মসূচিও আছে। স্বপ্নের জায়গা তৈরি হচ্ছে। আমি বলবো যে শেষ আমার শহীদ কাজীর একটা কবিতা একটু পাল্টে বলা যায় যে হাওয়ায় হাওয়ায় অনেক ঘুরলে বইয়ের সঙ্গে একটা দিন না হয় কিছু জমল ঋণ। তো এই ঋণটা একবার জমা হলে সে নিজেই অনেক কিছু করবে। আমরা মনে হয় এখান দিয়েই শেষ করতে পারি আজকের এই আলোচনা। আপনাদের প্রত্যেককে নেক্সাস টেলিভিশন এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এই যে বই বান্ধব সমাজ গঠনের যে আলোচনা জাতীয় গ্রন্থকেন্দ্র এবং নেক্সাস টেলিভিশনের যৌথ আয়োজনে আপনারা দেখলেন, নিশ্চয়ই এখান থেকে ছোট্ট ছোট্ট কিছু কথা আপনাদের মনে থাকবে, মননে থাকবে, এবং সত্যিকার অর্থে একটি সুন্দর সোনার বাংলা আমরা গড়ে তুলব এবং বই পড়ুয়া জাতি হিসেবে আমরা মাথা উঁচু করে বিশ্বের দরবারে নিজেদেরকে পরিচিত করতে চাই। সেই প্রত্যাশা রেখেই আজকে এই আয়োজন থেকে বিদায় নিচ্ছি।